আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমন্ত্রণ করছি নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগে। আমি মেহনাজ, ডায়েরি অফ টিচার্স চ্যানেল থেকে। সবাই কেমন আছেন? আশা রাখছি যে যেখান থেকে বসে নতুন এই ব্লগটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এখন কিন্তু প্রত্যেকের ঘরে ঘরেই বাচ্চাদের জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি এগুলোই শুনছি। তো এখন খুব সাবধানে থাকতে হবে, বাচ্চাদেরকেও খুব নিরাপদে রাখতে হবে। বড়দেরও যে হচ্ছে না তা না, বড়রাও কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছেন। আর জ্বর, সর্দি, কাশি এগুলো হলেই সবসময় একটু সবাইকে আলাদা করে রাখার চেষ্টা করতে হবে। বিশেষ করে ব্যবহৃত গামছা, টাওয়েল, তারপরে কাঁথা, বালিশ এগুলো যেন যার হয় তারটাই যেন অন্য কেউ ব্যবহার না করে, এগুলো খেয়াল রাখতে হবে। শুরুতেই অনেক ভারী ভারী কথা বলে দিলাম, তাই না? আসলে চার সাইডে চতুর সাইডে এগুলো দেখছি, তো এই কারণে একটু বলে নিচ্ছি, এই আর কি। সকালবেলা নাস্তা শুরু করে দিয়েছি। নাস্তা শুরু করিনি, আসলে নাস্তার ব্যবস্থাটা করলাম। বাচ্চারা ব্রেড দিয়ে, আম দিয়ে খাবে, সাথে একটু কাঁঠালও নিয়ে আসলাম, তো ওদেরকে দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিচ্ছি। কাঁঠাল নিয়ে এসেছি, বাট কেউ কিন্তু আর খাইনি, আম দিয়েই খেয়েছি। আর আমার দুই বাচ্চা, ওরা মুখে বলে একটা আর কাজে করে একটা। ওরা জাস্ট কোনো রকম একটু মুখে দিয়েছে, দুজনেই খেতে পারলো না। যেহেতু আম কাঁঠাল দুইটাই টেবিলে এনেছি, তো তো দেখা যাচ্ছে যে একটা মাছে আসতে আসতেই বেশ 3-4টা আসছে। তো ওরা দেখা যাচ্ছে যে মাছি নিয়ে যা শুরু করেছে, তাতে মাছি দলবল নিয়ে হাজির হয়েছে। এরপরে আমার দুই বাচ্চাই খাওয়া বাদ দিয়ে রেখে দেখেন কি করছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। মাছি মারার জন্য দেখেন, আমি তো খাবার ঢেকে রেখেছি, তারা খেতে পারলো না, কেন এত মাছি আসছে। আর মাছি মারার জন্য দেখেন এই যে লাঠি, সরকি সব কিছু নিয়ে এসে মাছি মারছে। আমার ছেলের কিন্তু গেঞ্জি আর প্যান্ট ভিজে গেছে, ও সে হাত মুখ ধুতে যে বেসিন থেকে ভিজিয়ে ফেলেছে। বললাম চেঞ্জ করো, না চেঞ্জ করবে না, সে আগে মাছি মারবে। তো যাই হোক, এইভাবে করে দুই ভাই বোন মাছি মারছে। খাওয়া কিন্তু ভুলে গেছে, খাওয়া নাই, সকালবেলা খেলো না, সব রেখে দিয়েছে, আমি যে ঢেকে রেখেছি। তো খাওয়া শেষে আমি একটু চা খাচ্ছি, আর ওরা দুই ভাই বোন এগুলো করছে। তো করুক, যখন খিদে লাগবে নিচ থেকে এসে বলবে যে আম্মু খাবার খাবো। কিচেনে চলে এসেছি, যেহেতু ছুটির দিন ছিল বৃহস্পতিবারটা, বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, পরীক্ষা শেষ হয়ে গেছে। উঠেছি একটু লেট করে, তো এখন হচ্ছে যে আমি দুধ জাল করে নিচ্ছি বাবুদের জন্য। দুধটা জাল বসিয়ে দিচ্ছি। আর শিং মাছ এনেছিলাম এই মাসের বাজারে, শিং মাছগুলো বের করে ভিজিয়ে রেখেছি, এগুলো আজ আপা আসলে কাটিয়ে নেব। গরুর ভুঁড়ি বের করে রেখেছি, রান্না করব দুপুরের জন্য। তো সেই কাজগুলো করার জন্য আগেভাগেই এই জিনিসগুলো বের করে রেখেছি। দুধটাকে আমি মিল্ক টি অপশনে দিয়ে গেলাম। আমি একটু ছাদে যাব বলতে আসলে বাসায় যে গাছগুলো রয়েছে একটু উলটপালট চেঞ্জ করব। বাসায় যে গাছটা রেখেছিলাম সেটাকে ছাদে নিয়ে এসেছি। আর ছাদে তো সেদিন স্পাইডার প্লান্ট একটা রিপোর্ট করে গেছি, ওটাও একটু দেখব যে কী অবস্থা। আর এই কদিন তো টানা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে তো পানি বেঁধে আছে। তো প্রথমে আমার এই গাছটাকে দেখছি, দেখেন সব টবে মোটামুটি পানি বেঁধে আছে। একটু চেঞ্জ করে করে কাজ করলে কিন্তু নিজের কাছে ভালো লাগে। আর অনেকে মনে করেন, বিশেষ করে বাসার হাজবেন্ডরা মনে করেন যে এত কাজ কিসের, এইগুলো কেন করার দরকার। বিশেষ করে সুবার বাবা তো আমাকে বলবে যে তোমার এগুলো কি না করলে হয় না, এসব কি শখ বুঝি না, কাজ করে এমনি সংসারে কুল পাও না, তারপরে আবার গাছ, যাই হোক তার কাছে এগুলো মূল্যহীন কাজ। তো এই গাছটা বাসায় রেখেছিলাম, সেটা পাতা হলুদ হয়ে যাচ্ছে, আমি ছাদে নিয়ে এসেছি। আর এই যে স্পাইডার প্লান্ট, তো এটাকে আমি ছাদে রেখে যাব, বাসায় নেব না। আর আমার অন্য যে গাছগুলো আছে বাসার, সেই গাছগুলোকেও আমি একটু চেঞ্জ করে এদিক সেদিক করে রাখবো, তাতে করে ভালো লাগে কিনা। আর এভাবে কিন্তু একঘেয়েমির সংসার একটু উল্টে পাল্টে বা চেঞ্জ করে দিলে কিন্তু ভালো লাগাটা চলে আসে। আমার পুদিনা গাছের পাতাটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে বৃষ্টির পানিতে, মনে হচ্ছে যে এটাতে আমি কতই না সার দিয়েছি। আসলে আমি কিন্তু কিছুই দেই না। আর এই যে এখানে কিন্তু আমি বিলাতি ধনেপাতা লাগিয়েছিলাম,
এই বেলি ফুলের গাছের টবের ভিতরে অনেক সুন্দর ধনেপাতা হয়েছিল, কিন্তু আমাদের তো খাওয়া হয় না, পরে পাতাগুলো নষ্ট হয়ে যায়। আর কচু গাছের পাতা দেখলে আমার মনে হয় যেন জীবনটা ওরই, সারা জীবন এভাবে বৃষ্টির পানি লাগালে রোদে থাকলেও খুব তরতাজাই হয়ে থাকবে। তো বাসায় নিয়ে রাখতে ইচ্ছা করে, কিন্তু বাসায় রাখলেই দেখা যাচ্ছে যে সব গাছগুলো হলুদ হয়ে যায়, কারণ রোদের তো একটুও ছিটে ফাটা পায় না আমার গাছগুলো বাসার ভিতরে। আর এই যে দেখেন আমি পানিটা ফেলে দিলাম, গাছের ভিতরে এভাবে পানি বেড়ে থাকে। কয়েকদিন থেকে চা পাতা আমি জমিয়ে রেখেছিলাম, তো সেই চা পাতাগুলো আজকে দিয়ে যাব। আর যারা চা পাতা দেন, আমি তো দুধ চা খাই, লাল চা খাই, যাই হোক, চা পাতাটা কিন্তু চিনির সাথে যেহেতু থাকে, তো চা পাতাটা ভালো করে ধুয়ে নেবেন, যাতে করে গাছের গোড়ায় দিলে যেন পিঁপড়া না ওঠে বা গাছ মরে না যায় বা পিঁপড়াগুলো না ধরে। এভাবে করে চা পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে চিনির যে অংশটুকু সেটা যেন ভালো করে ছেঁকে চলে যায়। তো আমি এই যে আমার যে যে গাছগুলোতে চা পাতা দিতে হবে সেটাতে দিচ্ছি। আর ডিমের খোসাটা আমি ব্লেন্ড করে দিইনি, তবে নেক্সট টাইম আমি ডিমের খোসাটা ব্লেন্ড করে দিব। ডিমের খোসা এর আগে আমি দিয়েছি কেমন, যে হাত দিয়ে মুচমুচ করে শুকিয়ে গেলে ওটা ভেঙেই আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছি, যেমন আমার গোলাপ গাছের গোড়ায় কিন্তু এখনও রয়েছে। তো এটা কিন্তু ন্যাচারাল সার হিসেবে বেশ কাজ করে, এই চা পাতা আর হচ্ছে ডিমের খোসা। তো যারা লাইক দেওয়ার অভ্যাস আছে তারা তো লাইক দিয়েই ব্লগটা শুরু করেছেন, আর যারা এখনও লাইক দেননি আপনাদের জন্য মনে করিয়ে দিচ্ছি যে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। তো এই যে আমার গাছের যত্ন নেওয়া হয়ে গেছে এত বৃষ্টি বাদলের মধ্যে। এখন আমি এই গাছটাকে বাসায় নিয়ে যাব। তো বাসায় এসে দেখি এই যে আমার দুই ছেলে মেয়ে এখন হাঁড়ি পাতিল খেলতে বসেছে। কাগজ কেটে টুকরা টুকরা করে সেগুলো পানিতে ভিজিয়ে তারা খাবার দাবার বানাচ্ছে, বলছে এগুলো রিয়েল খাবার। আর এই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এখানে কিন্তু 4টা মাছই মেরে রেখেছে আমার বাচ্চারা, দেখেন। তো সকাল থেকে কিন্তু এগুলোই করছে। আমি রাবেয়া আপু আমাকে বলেছিলেন যে রাবেয়া আপুর বাচ্চা দুইটার নাম নেওয়ার জন্য, না হলে কিন্তু ওরা আন্টির উপরে অনেক বেশি রেগে যাবে। রাফিকা মামনি এবং রায়ান বাবা, তোমরা দুজনে কেমন আছো? তোমরা নাকি আমার ভিডিও দেখো এবং আন্টিকে ভালোবাসো। মা বলেছে তোমাদের নাম নিতে, তাই দুজনের নামই নিয়ে নিলাম। দুজনে খুব বেশি ভালো থাকো, ঝগড়া টোটালি করবে না, পড়াশোনা করবে, মামুনির কথা শুনবে এবং বেশি বেশি খাবার খাবে, ঠিক আছে না? ওকে। আর আন্টির ভিডিও মাঝে মধ্যে একটু দেখবে, দেখে কমেন্ট করবে, এই তো আন্টিও খুশি হয়ে যাব। তো এখানে বাসায় এসে আমি আসলে আমার সংসারের কাজগুলো করে নিচ্ছি। অনেক দিন থেকে চিন্তা করছি যে ড্রয়িং রুমের এই জানালার পর্দাটা আমি একটু চেঞ্জ করে দিব, কারণ আমার আগে যে পর্দাটা ছিল সেটা তো একটু ডার্ক কালার ছিল, ঘরটা বেশি অন্ধকার মনে হতো। তো এই পাতলা পর্দাটা দিয়ে দিলাম, একটু আলো আলো হবে। আর যখন আমি পর্দা চেঞ্জ করছিলাম, পর্দার স্ট্যান্ড আমি এখানে রেখেছিলাম, আমার বাচ্চারা দেখেন কি করেছে, চাদরটাকে কেটে ফেলেছে। তারা ওই স্ট্যান্ড নিয়ে এখানে খেলছিল, খেলতে খেলতে কেটে ফেলেছে। এই হচ্ছে দুষ্টুমির অবস্থা। রায়ান রাফিকা কিন্তু এমনটা করবে না, ঠিক আছে? সুভা আসিফ দুষ্টু। তো বাবুদের রুমের এই যে এই জানালার পর্দাটা আমি চেঞ্জ করে দিলাম। এখানে আমার মেরুন কালারের যে পর্দা ছিল সেই পর্দাগুলো চেঞ্জ করে আমি এই পর্দাটা দিয়ে দিচ্ছি। আর এতটাই দেখেন, আমার মেরুন কালারের বাসায় যে পর্দা, সেই পর্দা কিন্তু ডাবল সেট, দুইটা দুইটা করে, মানে আমি যখন বানিয়েছিলাম বুঝিনি, তখন দরজা জানালার হিসাব করে বানিয়েছিলাম। তো পরে তো এই বাসায় এসে দরজায় দেওয়া যেত না দেখে সব কিছুই আমি জানালায় ইউজ করি। তো এই রুমের দুইটা পর্দাও আমি চেঞ্জ করে দিলাম, ড্রয়িং রুমের পর্দাও চেঞ্জ করে দিলাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, আমার কাছে কেমন যেন মনে হচ্ছে ঘরের ভিতরটা একটু চেঞ্জ করে নিলে কোনো কিছু দিয়ে, তাহলে ভালো লাগবে, সেটা গাছ হোক, পর্দা হোক বা অন্য যে কোনো জিনিস হোক, ভালো লাগবে। এই কারণে আমি একটু চেঞ্জ করে দিলাম। আর এই যে স্পাইডার প্লান্টটাকে আমি এখন জানালায় রেখে দিলাম। একটা পিরিচ ভেঙে গিয়েছিল, সেটা আমি জাস্ট পটের তলে দিয়ে দিলাম, যাতে করে পানি দিলে কখনো এই পিরিচটাই বেঁধে থাকে, পানিটা নিচে গড়িয়ে না পড়ে। আর যখন বাতাস হয়, আমার এই প্লান্টের এই যে ডালগুলো এত সুন্দর করে নড়ে, আমার দেখতেই ভালো লাগে, চোখের একটা প্রশান্তি। আর মন তো প্রশান্তি হয়, এই জিনিসগুলো কিন্তু মনেরও শান্তি। আর এই যে আমার কচু গাছটাকে জানালা থেকে এনে আমার বেডরুমে দিয়েছি, আর বেডরুমে যে গাছটাকে রেখেছিলাম সেই গাছটা বাবুদের রুমে দিয়েছি।
তো দেখেন এই পাতাগুলোও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, আমার কাছে তো খুব ভালো লাগে। আমি এভাবেই করে কয়েকদিন পর পর একটু একটু করে সব কিছু চেঞ্জ করে দিই, ছোট্ট বাসাটা এভাবে করে গুছিয়ে রাখি। তো যে পর্দাগুলো খুলেছি সেই পর্দাগুলো এখন ওয়াশিং মেশিনে আমি ঢুকিয়ে রাখবো। তবে আজ আমি ওয়াশিং মেশিনটা রান করাচ্ছি না, কারণটা হচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে। মনে হচ্ছে যে বৃষ্টিতে দিলে এইগুলো শুকাবে না, আর বাসায় তো নাড়ার জায়গা নাই। তো যার কারণে আমি পর্দাগুলো এই যে সব আইলেটগুলো এক জায়গায় নিয়ে এসে প্রত্যেকটা আইলেট আমি এই যে দড়ি দিয়ে ভিতর থেকে বেঁধে তারপরে এখন আমি ওয়াশিং মেশিনের ভিতরে রাখছি। আর যেদিন কেচে দিব বা মেশিনটা রান করাবো সেদিন জাস্ট শুধু সুইচটা অন করে দিলেই আমার পর্দাগুলো ওয়াশ হয়ে যাবে। তো এভাবে করে আমি ওয়াশিং মেশিনে ঢুকিয়ে রাখছি একবারে রেডি করে। তো যারা আজকের ব্লগটা দেখছেন, ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে আর আপনি যদি প্রথমবারের মতো আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন তো রিকোয়েস্ট করছি যে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিবেন, এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলের সব ধরনের ব্লগ ভিডিওগুলো পৌঁছে যাবে, চাইলেই আপনি দেখে নিতে পারবেন আর আমার নিয়মিত দর্শক হয়ে যেতে পারেন। আমি ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিলাম, যেহেতু পর্দাগুলো চেঞ্জ করেছি, জানালাগুলো মুছে নিয়েছি। আমার দুইটা বাচ্চা এখন গোসলে ঢুকেছে। তো এই ফাঁকে আমি আমার এই সুখ দুঃখের পুরো সংসারটাকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা সংসারেই কিন্তু দুঃখ থাকে, শুধু যে সুখ উড়ে বেড়ায় তা কিন্তু না, সুখ দুঃখ মিলিয়েই আমাদের এই সংসার। একটা কৌতুক বলি, স্বামী স্ত্রী দুজনেই মারা গেছে। তো মারা যাবার পরে দুজনের সাথে আবার দেখা হয়েছে। স্ত্রী স্বামীকে দেখে বলছে, কি গো তুমি তো মৃত্যুর পরে ভূত হয়ে গেছো। স্বামী মুচকি হাসি দিয়ে উত্তরে বলল, তুমি কিন্তু ঠিক তেমন পেতনিই রয়ে গেছো। তো দেখেন যে আমরা সারাদিন সংসারে কাজ করি, অধিকাংশ হাজবেন্ডেরই কিন্তু একটা অভিযোগ থাকে যে আমরা ঘরের ভিতরে ভালো কাপড় পরি না, শুধু কাজ করি। ইভেন দ্যাট আমাকে কিন্তু সুপার বাবাও বলে যে কাজের লোক হলে ভালো মানাতো। তো যাই হোক, কাজ করতে করতে এই যে হাজব্যান্ডের চোখে পেতনি হয়ে গেছি, সেটা কিন্তু মৃত্যুর পরেও সে মুচকি হাসি দিয়ে বলছে, তোমার কিন্তু একদমই চেঞ্জ হয়নি, তুমি কিন্তু এখনও সেই পেতনিই রয়ে গেছো। তো কাজ করতে করতে আমাদের অবস্থা হচ্ছে যে আমরা মৃত্যুর আগেও যেমন পেতনি, মৃত্যুর পরেও তেমনি পেতনি হয়ে রয়ে গেলাম। তো দেখেন আমার কিন্তু ক্ষুধা লেগে গেছে। গত রাতে আমি একটু খিচুড়ি রান্না করেছিলাম, তাড়াতাড়ি কি করব, ডিম ভেজে নিয়ে এসেছি, মরিচ ভেজে নিয়ে এসেছি আর কাঁচা পেঁয়াজ কেটে নিয়ে আমি এখন খেতে বসলাম। আমার দুইটা বাচ্চাকে বললাম যে তোমরা কি খাবে এখন? তো বললো যে না খাবো না। তো কেউ খাবে না, আমি ভাত খেতে বসেছি। আর আমার মনে হচ্ছিল যে আমার শরীরটা কাঁপাকাঁপি করছে, কারণ একটানা যদি কাজ করি না তাহলে কিন্তু অনেকটাই দুর্বল লাগে, আমার কাছে এমনটা মনে হয়। যার কারণে আমি এই খিচুড়ি খেয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে যে আমি দুপুরে রান্না বান্না করতে যাব। তো এখন আমি ভুঁড়িটা কেটে নিচ্ছি, এগুলো সাইজ মতো করে কেটে কিছুটা আমি ফ্রিজে রাখবো আর কিছুটা আজকের জন্য রান্না করে নেব। তো এই কাটাকাটির পর্যায়ে আমি আরও কয়েকজন আপুদের কমেন্ট পড়তে চাচ্ছি। সুমি ইসলাম আইডি থেকে আপু লিখেছেন যে আপু চা পাতা কি বাইরে রাখলে নষ্ট হয়ে যায়? আপু না, আপনার চা পাতার প্যাকেটটা যদি খোলা থাকে, আপনি যদি সুন্দর করে সেটাকে গিট্টু দিয়ে বা ক্লিপ দিয়ে যদি লাগিয়ে রাখেন, নষ্ট হওয়ার তো কোনো সম্ভাবনা নাই। তবে ফ্রিজে রাখলেও শুকনা জিনিস যদি আপনি ফ্রিজে রাখেন চালের গুঁড়ির মতো, তো সেটাও কিন্তু ভালো থাকে, নষ্ট হওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। আর আমার এটা অভ্যাস যে আমি খোলা চা পাতিটা ফ্রিজেই রেখে দিই, নর্মাল ফ্রিজে। তো এ কারণেই রেখেছিলাম। আর তাসলিমা লিমা আইডি থেকে আপু লিখেছেন, হ্যাঁ আপু বাজার গোছানোর দিন আসলে অনেক কষ্ট হয়, আমিও গত 2 দিন আগে শেষ করেছি, ভীষণ কষ্ট হয় আপু। আমার এই কথাটার সাথে আমার অন্যান্য অনেক আপুরাও কমেন্ট করেছেন যে বাজার গোছানোর দিন আসলে শরীরটা থাকে না। আরও যদি সেই দিনটা যদি মাসের ওই নির্দিষ্ট তারিখটা হয় পিরিয়ডের দিন, তো সেটা কিন্তু আরও বেশি কষ্টদায়ক হয়। আমার জন্য তাই হয়েছিল আসলে আপুরা। তো যাই হোক, আমি এখানে ভুঁড়িতে রান্না করার জন্য কিছুটা আলু কিউব কিউব করে কেটে নিলাম। আর এখানে আমার নার্গিস আপা এসেছে, নার্গিস আপা এসে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই যে রগটা ফেলে দিচ্ছে ভেতর থেকে। আমি বলেছি আপা পিস পিস করে কেটে দেন, যাতে করে আমার পরবর্তীতে রান্নার দিন যেন কষ্ট না হয়। তো আপা সেভাবেই করে দিচ্ছে।
তো আমি এখন ভুঁড়িটাকে রান্না করার জন্য সব ধরনের রেগুলার মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি কেটে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিলাম। এটা দিয়েও আমি বেশ খানিকটা সময় রান্না করে নিব ঢেকে ঢেকে। তারপরে হচ্ছে যে আমি পরবর্তীতে গিয়ে ঝোলে পানি দিব। 2 কেজি শিং মাছটাকে আমি এখানে 4টা ভাগে ভাগ করতে পেরেছি। টুকরো টুকরো করে নেওয়ার পরে আমাদের যতটুকু লাগে, তবে আমরা মাছটা একটু বেশি খাই, বিশেষ করে মাছ বা মাংস এই ধরনের কোনো কিছু না হলে ভাত খেতে খুবই কষ্ট হয়। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আসলে যে এরকম ব্যবস্থা প্রতিদিনই করতে পারি। যতটুকুই যা আল্লাহ দিয়েছেন সেটা শুকরিয়া আদায় করলে নিয়ামত কিন্তু বাড়ে, কমে না। তো আমি এই যে ভুঁড়িটা রান্না করার জন্য এখন কেটে রাখা কিউব আলুগুলো দিয়ে দিলাম। এটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিব। তো ফাইনালি আমি পানি দিয়ে দেব, ঝোলের পানি। এই পানিতেই আলুটাও সিদ্ধ হয়ে যাবে এবং ভুঁড়িটাও আরও বেশ খানিকটা নরম হয়ে যাবে। অনেকক্ষণ সময় নিয়েই আমাকে রান্না করে নিতে হচ্ছে। তো পানিটা বেশ খানিকটা শুকিয়ে গেছে। এখন শুকনো হয়ে যাওয়ার পরে আমি বারবার নেড়ে নিচ্ছি। উপর থেকে তেলটাও ভেসে উঠেছে। আমি আমার হাতে বানানো যে মশলাটা সেটা দিয়ে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নিব, যাতে করে তল থেকে ধরে না যায়। প্রেশার কুকারে দিলে হয়তো বা তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু আমার মনে হচ্ছিল যে আজ কড়াইয়ে রান্না করি, তাই সুন্দর করে খুব টেস্টি করে আমি ভুঁড়িটা রান্না শেষ করে নিলাম। এই তেলটা কিন্তু পরে গিয়ে আরেকটু ভেসে উঠেছিল, আর আমি ভুঁড়িতে যে তেল থাকে সেই তেল চর্বিটা কিন্তু সবই ফেলে দিয়েছিলাম। কেটে নেওয়ার পরেও কিন্তু বেশ কয়েকবার আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপরে রান্না করেছি। ভুঁড়ির যে এক্সট্রা যে তেলটা থাকে ওটা ফেলে দিবেন, ওটা কিন্তু শরীরের জন্য খুবই খারাপ। তো এই তো আমার রান্নাটা শেষ, আমি ঢেকে রাখছি। আর অন্য কোনো কিছুই রান্না করতে পারিনি, যেহেতু সংসারে অনেকগুলো কাজ করেছি। এখন বিকালবেলা আমি 1 কাপ গ্রিন টি নিয়ে বসে যাব। বাচ্চাদের মিস এসেছে, আমি ওনাকে নাস্তা দিয়ে দিলাম। এই ছিল আজকের ব্লগ। আসলে আমি যেটা বোঝাতে চেয়েছি যে আমাদের এই সুখ দুঃখের ভালোবাসার ছোট্ট সংসারে যতই কাজ করি না কেন, হ্যাঁ হাজব্যান্ডরা তো ভালোবাসেই, তারপরে কাজ বেশি করলেও দেখা যায় তাদের চোখে পেতনি, আবার মারা যাওয়ার পরেও পেতনি। এই হচ্ছে অবস্থা। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।